আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশনের শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে চান্স পাওয়ার জন্য কিংবা বি ইউনিট সম্পর্কে যাদের জানার অনেক আগ্রহ তাদেরকে কিছু জানানোর জন্য আমরা আজকে ভিডিওটা করতেছি এবং বি ইউনিট সম্পর্কে কীভাবে বি ইউনিটে চান্স পেতে হবে, কীভাবে বি ইউনিটের প্রিপারেশন নিতে হবে, বি ইউনিটের জন্য ঠিক কী কী করতে হবে, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের জন্য ঠিক কী কী করতে হবে, কারা পরীক্ষা দিতে পারবে, কত মার্কস লাগতে পারে, কীভাবে করলে তুমি চান্স পাইতে পারো। তো সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব। কেমন সেই জিনিসগুলো আলোচনা করব। আমরা আশা করি তোমরা জিনিসটা ভালো করে আগে শুনবা, দেন মন্তব্য করবা, ঠিক আছে? আগে ভালো করে বোঝার চেষ্টা করবা। আমরা বেশি কথা বলবো না, অল্প কথাই বলবো, তবে সুন্দর করে গুছিয়ে তোমাকে বি ইউনিট সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কেমন? তো দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুব জটিল কিছু না, যদি তুমি প্রিপারেশনটাকে খুব সুন্দরভাবে গুছাই নিতে পারো। আদারওয়াইজ তুমি চান্স পাবা না। অনেক ভালো স্টুডেন্টরা দেখা যায় চান্স পায়নি, কিন্তু তার থেকে লো কোয়ালিটির স্টুডেন্টও চান্স পাইছে, এরকমও দেখা যায়, ঠিক আছে? তো সেটার জন্য কী হতে হবে, তোমাদেরকে একটু কৌশলী হইতে হবে। কী হইতে হবে? তোমাদেরকে একটু কৌশলী হইতে হবে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল তোমার জিপিএ তুমি যদি এসএসসি এবং এইচএসসি এগুলা নিয়ে যদি মোটামুটি 7 পয়েন্ট থাকে তোমার, হ্যাঁ 7 পয়েন্ট থাকে, যদি তোমার 7 পয়েন্ট থাকে মোটামুটি তুমি পরীক্ষা দিতে পারবা। এতটুকু বলা যায় যে মানে একদম সর্বনিম্ন, এর থেকে কম হলে কষ্ট, এর থেকে কম সাধারণত হয় না। তো দেখা যায় 7 পয়েন্ট পর্যন্ত অ্যালাউ করে আর কি। মোটামুটি তোমাকে দেখা যাবে যে তুমি যদি এসএসসিতে 3.50 পাও এবং এইচএসসিতে 3.50 পাও, এর থেকে মানে সর্বনিম্ন, এর থেকে বেশি পাইলে তো ভালো। তো এটা হচ্ছে তোমার যে মার্কসটা, এটা হচ্ছে কি তোমার যে জিপিএর মার্কস। হ্যাঁ, জিপিএর পয়েন্ট যদি তোমার এত থাকে মোটামুটি তুমি পরীক্ষা দিতে পারবা। এর থেকে কম হলে মোটামুটি পরীক্ষা দেওয়ার সম্ভাবনা একদম কমে যায়। প্রতিবার এটাই থাকে, হয়তো এটা থেকে বাড়তে পারে, একটু কমতে পারে, কমার সম্ভাবনা খুবই কম দেখা যায়। হয়তো বাড়তেও পারে যে 7.50 হইতে পারে, এরকম হওয়ার সম্ভাবনাও থাকে। তবে তুমি মোটামুটি 7 পয়েন্ট থাকলে ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? এরপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কীভাবে প্রশ্ন আসবে। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে কারা পরীক্ষা দিতে পারবে? ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে বি ইউনিটের কথা বলতেছি না, আমরা বলতেছি ডিইউ বি ইউনিট নিয়ে। আমরা কি বলতেছি? ডিইউ বি ইউনিট নিয়ে। তো ডিইউর বি ইউনিটে তুমি যে পরীক্ষা দিতে পারবা, এখানে যে পরীক্ষা দিতে পারবা, এখানে কারা পরীক্ষা দিতে পারবে? মনে করো বিজ্ঞান থেকেও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। বিজ্ঞানের জন্য এখানে প্রায় 900টার মতো সিট আছে, 950টাও বলে, বা 900 প্লাস ধরে রাখো, 900 প্লাস সিট আছে। এরপরে ব্যবসায় শিক্ষা শাখার জন্য কতটুকু সিট আছে জানো? ব্যবসায় শিক্ষা শাখার জন্য প্রায় 250টার উপরে সিট আছে, 250টা থেকে একটু বেশি, ঠিক আছে? এরকম সিট আছে, বা কম বেশি হতে পারে, এক বছর এক রকম হয়, দেখা যায় অনেক সময় সিট কমায় ফেলে, হ্যাঁ, প্রতিবার। তারপর বিশেষ করে মানবিকের সিট আগে থেকে অনেক কমে গেছে, মানবিকের সিট এখন প্রায় 1700 প্লাস। 1700 থেকে একটু এদিক সেদিক, আমরা 1700 ধরে নিলাম, 1700 প্লাস ধরতে পারো, 1700 অল্প কয়েকটা বেশি আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে সিট। এখন তুমি যদি বিজ্ঞান বিভাগের হয়ে থাকো তুমিও পরীক্ষা দিতে পারবা। তুমি যদি ব্যবসা শিক্ষা শাখার হয়ে থাকো তুমিও পরীক্ষা দিতে পারবা। তুমি যদি মানবিক বিভাগের হয়ে থাকো তুমি মানবিক বিভাগ হইলে তুমিও পরীক্ষা দিতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? এখন তুমি যদি ওগুলোতে পরীক্ষা দিতে পারবে, এখন তোমাকে প্রিপারেশন নিতে হবে। কীভাবে প্রিপারেশন নিতে হবে জানো? তুমি প্রিপারেশন কীভাবে নিবা? তোমাকে ফার্স্ট অফ অল এখানে মূলত 3টে বিষয়ের উপর পরীক্ষা হবে। কিসের উপর পরীক্ষা হবে? ইংরেজি, এরপর হচ্ছে তোমার বাংলা, এরপর হচ্ছে তোমার জিকে বা সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ যে জিনিসটাকে বলা হয়। হ্যাঁ, এরকম করে হয়। তো এখানে ইংরেজিতে থাকে 15 মার্ক, বাংলাতে থাকে 15 মার্ক, এমসিকিউ, এগুলো কি এমসিকিউ, ঠিক আছে? তারপরে জিকেতে থাকে 30 মার্ক। দেখছো অনেক মার্কস জিকেতে, 30 মার্ক না? তাহলে কত হয়েছে ভাইয়া? 30, ঠিক আছে? আর এখানে 30, কত হয়েছে? 60 না? তোমার এমসিকিউ টোটাল কত মার্কসের আসবে? 60 মার্কসের। আর 20 মার্কস থাকে রিটেন, 40 মার্ক। আর 40 মার্ক কী থাকবে? রিটেন থাকবে। রিটেনের মধ্যে কী দেখা যায়? ইংরেজি থেকে রিটেন হবে এবং বাংলা থেকে রিটেন হবে, বুঝছো? ইংরেজি থেকে রিটেন হবে এবং বাংলা থেকে রিটেন হবে। তো ইংরেজি রিটেনে দেখা যায়, ইংরেজি রিটেনে হচ্ছে কত মার্কস? 20 মার্কস। আর বাংলা রিটেন হচ্ছে কত মার্কস? 20 মার্কস, বুঝছো? বাংলা রিটেনে 20 মার্কস। তো এইগুলো হচ্ছে তোমার যে নাম্বার বন্টনটা। হ্যাঁ, এখন তুমি কিভাবে চান্স পাবা বলি। তো তুমি যদি তুমি বলবা যে ভাই ব্যবসার জন্য এত কম সিট কেন? না, তো কম সিট কারণ হচ্ছে যে এই ব্যবসা শিক্ষা মানে সব দিক থেকে অবহেলিত, ওদের যে সব জায়গায় ওদের সিটগুলো কম থাকে। হ্যাঁ, তো এখানে হয়তো ব্যবসাকে আর একটু বেশি দিলে ভালো হতো না, বিজ্ঞানকে আর একটু কমাই দিতে পারতো। আর মেনলি তো এটা মানবিকের ইউনিট, মানবিকের সিট তো এখানে বেশি থাকবে। এখানে সব মানবিকের সাবজেক্টগুলো, এখানে সব কী আছে? মানবিকের সাবজেক্টগুলো। এবং এখানে রয়্যাল সাবজেক্ট কী আছে না বি ইউনিটে?
ইকোনমিক্স, সরি প্রথম হচ্ছে ল, এরপর হচ্ছে ইকোনমিক্স, এরপর হচ্ছে ইংলিশ, আয়ার, পলিটিক্যাল সায়েন্স, না ইতিহাস, এরপর থেকে মানবিকের বাংলা, তারপরে ইতিহাস থেকে শুরু করে আরও যত যত সাবজেক্ট আছে সব সাবজেক্টগুলো কোথায় এই বি ইউনিটের মধ্যে আছে। কোথায় আছে? এই বি ইউনিটের মধ্যে আছে। মনে করো লয়ের মধ্যে সায়েন্সের জন্য মনে হয় 35টা থাকে, এই মানবিকের জন্য মনে হয় 60টা না 65টা থাকে, আবার ওদের জন্য থাকে মানে 30টা না 25টা, এরকম করে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে। সব ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে সিটগুলা ভাগ করে দেওয়া থাকে, বুঝছো? তো এখানে প্রতিযোগিতা সব থেকে বেশি হয় কোথায় জানো? এখানে প্রতিযোগিতা বেশি হয় মানবিকের মধ্যে, ঠিক আছে? মানবিকের ছেলেমেয়েরা পরীক্ষা দেয় এটার জন্য, পরীক্ষা দেয় কার জন্য? ঢাকা ইউনিভার্সিটির বি এর জন্য পরীক্ষা দেয়। তো যেই চান্স পাক সে একদম নর্মাল একটা সাবজেক্ট পাইলেও চান্স ছাড়ে না, কারণ ঢাবি তো ঢাবি, ঠিক না? নর্মাল একটা সাবজেক্ট পাইলেও মোটামুটি ছাড়ে না। কিন্তু ব্যবসা শিক্ষা দেখা যায় যে এখানে চান্স পাইছে, তবু ওরা ছেড়ে দেয় সিটটা। কেন ছেড়ে দেয়? ওরা হয়তো দেখা সি ইউনিটে ওদের ওখানে চান্স পাইছে, ওখানে হয়তো অ্যাকাউন্টিং নিয়ে পড়তে পারবে, ফাইন্যান্স নিয়ে পড়তে পারবে, ওরা ওইদিকে চলে যায়, ঠিক আছে? ওরা ওইদিকে চলে যায়। আর বিজ্ঞানীরা কি দেখা যায় এখানে কারা পরীক্ষা দেয়? পরীক্ষা দিয়েও অনেকে মানে বিভাগ দেখা যাচ্ছে যে অনেকে অ্যাডমিশন মেডিকেলের জন্য প্রিপারেশন নেয় নাই, অনেকে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নেয় নাই, ঠিক আছে? এরকম যারা প্রিপারেশন নেয় নাই ওরা এখানে আসে কী করে দেয়? পরীক্ষা দিলে তো তারা এখান থেকে চান্স পায়। আবার অনেকে চান্স মেডিকেলও দিছে, আবার বি ইউনিট একটু এসে ঘুরে ঘাড়ে গেল, দেখলো পরীক্ষাটা দিলে চান্সও পাই গেলো, ঠিক না? তো ওরা কী করে? সিটগুলো ছেড়ে দেয়। তাহলে দেখা যায় এখানে ওয়েটিং থেকে অনেককে টানে নিয়ে আসে, ওয়েটিং থেকে অনেককে টানে নিয়ে আসে নিচের থেকে। মনে করো তুমি এখানে 900 না, তুমি হয়েছো 1200তম, হয়তো তবুও তুমি সিট পাওয়ার সম্ভাবনা থাকে। এখানে 250 জন না, তুমি হয়তো 400তম হয়েছো, 300তম হয়েছো, তুমিও সিট পাওয়ার সম্ভাবনা থাকে যায়, ঠিক আছে? সম্ভাবনা না থাকে 300, 300, 350 এত পর্যন্ত যায়। আর এখানে 1700 হয়েছে না, তুমি মোটামুটি 1700-র বাইরে যদি যাও, 1700, 1800, 2000-এর বাইরে যদি যাও, 2000 না মানে যতটা সিট আছে এর বাইরে গেলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কমে যায়, খুবই কমে যায়, ঠিক আছে? আমার কথা যদি বলি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছিলাম 1441তম, 1441তম। দেখো আমি চান্স পাইছিলাম 1441তম, কিন্তু খুব বেশি মানে পজিশনটা তো অনেক পিছনের দিকে, তো ভালো সাবজেক্ট পাইনি। একটা ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা সাবজেক্ট পাইছিলাম, তো আমার ওইটা নিয়ে পড়ার ইচ্ছে ছিল না, দ্যাটস আমি ওখানে যাইনি, ঠিক আছে? দেখো 1441তম হয়েও আমি সাবজেক্ট পাইতে কষ্ট হয়েছে, কষ্ট হয় না মানে সাবজেক্ট পাইছি, বাট মাইগ্রেশন হয়তো আর একটু আসলেও ওই টাইপসের সাবজেক্টই আসতো, তো ওই জন্য আমি আর যাই নাই, আমি এটা পরীক্ষা দিই না। কারণ মানবিকে দেখা যায় কেউ সিটগুলো পরীক্ষা দিই না, মানে অ্যাডমিট হয় না, দেখা যায় সিটগুলো ছাড়া না, কারণ ওদের মেন টার্গেট তো এটা। কিন্তু ব্যবসা শিক্ষার মেন টার্গেট তো এটা না, ব্যবসা শিক্ষার মেন টার্গেট হচ্ছে সি ইউনিট, হ্যাঁ, বা চিটাগং ইউনিভার্সিটি সি ইউনিট, অন্য একটা ইউনিভার্সিটি সি ইউনিট। বিজ্ঞান বিভাগের সাবজেক্ট টার্গেট হচ্ছে ও মেডিকেল, বুয়েট চুয়েট এগুলো, বা ওদের যে ইউনিট আছে বিজ্ঞান বিভাগের জন্য ইউনিট, ওরা ওই ইউনিটে ওখানে ফিজিক্স কেমিস্ট্রিগুলোর উপর অনার্স করতে পারবে, সায়েন্সের সাবজেক্টগুলোর উপরে ওদের চিন্তাভাবনা থাকে ওই দিকে, বুঝছো? তো এইসব গেলো কথাবার্তাগুলো। এরপর আমরা যদি ইয়াতে আসি ইংরেজির জন্য, ইংরেজির জন্য এমসিকিউ থাকবে, বাংলাতে এমসিকিউ থাকবে, জিকেতে এমসিকিউ থাকবে। আর ইংরেজিতে এখানে যে রিটেনটা থাকবে, রিটেনে দেখা যায় কি, রিটেনে দেখা যায় একটা প্যারাগ্রাফ লিখতে বলতে পারে, একটা প্যারাগ্রাফ লিখতে বলতে পারে, এরপরে তোমাকে বলতে পারে কি, এই যে সেন্টেন্স মেকিং এইসব জিনিসগুলো তোমাকে বলতে পারে। তো এগুলো তো আসতে পারে। এর পাশাপাশি তোমাদের প্যাসেজ আছে না, প্যাসেজ থেকে বিভিন্ন ছোট্ট একটা মনে করো অ্যাডোলেসেন্স একটা প্যাসেজ, এখান থেকে একটা লাইন তুলে দিল, ওই লাইনটাকে বলবে যে ব্যাখ্যা করো, এরকম মানে তোমাকে যে কোনো একটা সেন্টেন্স, বা এরকমও বলতে পারো যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটাকে ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। এরকম ব্যাখ্যা মানে কোনো একটা লাইন দিয়ে ওইটাকে ডিসক্রাইব করার জন্য তোমাকে বলতে পারে, হ্যাঁ, এরকম ব্যাখ্যা আকারে প্রশ্ন আসতে পারে। মোটামুটি এগুলাতে তোমার মার্কস থাকে, বুঝছো? এগুলো অনুযায়ী হয় দেখা যায় সেন্টেন্স মেকিং 5টাতে 5 দিল, আর প্যারাগ্রাফটা হলো 10 মার্কের, বুঝছো? প্যারাগ্রাফটা হলো 10 মার্কের, এরকমভাবে হয়ে থাকে। আর সেন্টেন্স মেকিংয়ে 5 যে থাকে, এই সেন্টেন্স মেকিং শব্দগুলো কোথা থেকে আসে জানো? তোমার টেক্সট বুক আছে না ভাইয়া, তোমার যে টেক্সট বুকটা আছে ওই টেক্সট বুকের মধ্যে যত মানে প্যাসেজের মধ্যে যত শব্দার্থগুলো আছে ওইখানে যে শব্দগুলো থাকে ওগুলো থেকে চলে আসে। মানে এই পর্যন্ত যত দেখা গেছে সবসময় এগুলো থেকে চলে আসছে বেশিরভাগ, ঠিক আছে? বেশিরভাগ না, প্রায় সবাই ওগুলো থেকেই আসছে। সো তুমি তোমার টেক্সট বুকটাকে রিডিংগুলো এত ভালো করে পড়বা যেন টেক্সট বুকের একটা শব্দের অর্থ না জানা থাকে, তোমার অজানা না থাকে, ঠিক আছে? সবগুলো তোমার জানা থাকতে হবে। ওখান থেকে 5টা শব্দ তুমি পাবা, ওই 5টা দিয়ে তুমি কী করবা? সেন্টেন্স মেক করবা, ঠিক আছে? আর বাংলাতে দেখা যায় কি, তোমরা ওই যে অনুধাবনমূলক প্রশ্ন পড়ছো না খ নাম্বার যে সৃজনশীলের জন্য, এই খ নাম্বার মূলত একটা তোমাকে উদ্দীপক দিয়ে দিতে পারে, অপরিচিত থেকে আসে না, এরপরে আরও যে তোমাদের গল্পগুলো গদ্য অথবা পদ্য থেকে একটা ছোট্ট উদ্দীপক দিবে, দিয়ে এখান থেকে তোমাকে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? 5টা প্রশ্ন করবে, একটাতে 2 করে, 5টাতে 10 মার্ক, ঠিক আছে? এইভাবে তোমার ওইখানে থাকে। এছাড়াও আসতে পারে, তাহলে অনুধাবন আকারে প্রশ্ন আসতে পারে না,
অনুধাবন আকারে প্রশ্ন কয়টা আসতে পারে? 5টা, ঠিক আছে। তাহলে 2 গুণ 5 সমান সমান এখানে 10 নাম্বার থাকে অনুধাবন আকারে। এরপরে তোমার আসতে পারে কি জানো? এরপরে তোমার এই যে একবার এক জিনিস দেখা যায়। এবার গতবার দেখা গেছে আমাদের সময় ভাব সম্প্রসারণ আসছিল, মানে আমি এই যে এইচএসসি 23 সালে পরীক্ষা দিয়েছিলাম, এরপর আর কি 23-24 সেশনে যে ভাব সম্প্রসারণ আসতে পারে, সারাংশ সারমর্ম আসতে পারে, সারাংশ কিংবা অনুধাবন 2 অনুধাবন হচ্ছে 2 গুণ 5 এখানে 10, সারাংশ সারমর্ম এটাতে 5 থাকতে পারে, ঠিক না? আর 15 গেল। এছাড়াও এগুলো তো আসে। এছাড়াও আরও কিছু প্রশ্ন আসতে পারে, ওই যে ব্যাকরণিক পদ নির্ণয়ের কিছু জিনিস আছে না, যে এটা কোন পদ, এটা কি না, এটা কি বিশেষ্য নাকি বিশেষণ, এটা হচ্ছে জিনিসপত্র আসতে পারে। মোটামুটি এগুলো দিয়ে হয়, ঠিক আছে। এগুলো দিয়ে হচ্ছে এই ধরনের জিনিসপত্রগুলো আসে, যেগুলো তোমাদের মোটামুটি পড়া থাকে এইচএসসিতে, ওই টাইপসের জিনিসগুলো থেকে আসে। তবে কেন জানি সবাই ভুল করে এবং রিটেনে খুব কম পাস করতে পারে। রিটেনে পাস করলে মোটামুটি সেটা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়, এরকম অবস্থা, বুঝছো? তবে ভয় পাওয়ার কিছু নেই, পারবা। তোমাদেরকে একটু ফ্রি হ্যান্ড রাইটিংটা জানতে হবে, নিজে থেকে একটা জিনিস লিখতে পারার অভিজ্ঞতা থাকতে হবে। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করতে হবে ডেলি যদি অনেকগুলো প্র্যাকটিস করো, তোমরা ইনশাল্লাহ পেরে যাবা। এটা হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে যে রিটেন অংশটা ছিল, এই রিটেন অংশটার কথাবার্তা, বুঝতে পারছো? ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে তোমাদের রিটেনটা কীভাবে হতে পারে। এরপরে ইংলিশ বাংলা তো তোমাদেরকে ইংলিশে এখানে গ্রামার থেকে প্রশ্ন আসবে। কোথা থেকে আসবে? গ্রামার থেকে প্রশ্ন আসবে। এছাড়া তোমার এখানে আসবে ভোকাবুলারি থেকে, ভোকাবুলারি থেকে। এরপরে মুখস্থ অংশের মধ্যে আছে কি ওই যে গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, অ্যানালজি থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন খুব কম দেখা যায়। তারপরে হচ্ছে আরও যে বিভিন্ন মুখস্থ আইটেমগুলো আছে আর কি, হ্যাঁ, এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইসব বিষয়গুলো থেকে মুখস্থ পার্ট যা আছে ওগুলো থেকে প্রশ্ন আসবে। বাংলাতে কি গদ্য পদ্য থেকে ফার্স্ট পেপার থেকে কিছু প্রশ্ন আসবে, সেকেন্ড পেপার থেকে কিছু আসবে, এবং কিছু ওই যে তোমার বাগধারা থেকে প্রতিবারই প্রশ্ন দেখা যায়। বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই টাইপসের যত মুখস্থ আইটেমগুলো আছে এক কথায় প্রকাশ থেকে এবং বাগধারা থেকে বেশি প্রশ্ন দেখা যায়, বুঝছো? একটা দুইটা এখান থেকে থাকে। তো তোমরা এগুলা ভালো করে সবসময় শিখে ফেলবা, বুঝছো? ভালো করে সবসময় শেখার চেষ্টা করবা, যেন তোমরা খুব ইজিলি জিনিসগুলো ভালো করে যদি শিখে ফেলতে পারো, তাহলে খুব সুন্দরভাবে আনসার করতে পারবা, বুঝছো? তো যদি এগুলো এইভাবে সুন্দর করে আনসার করতে পারো, তাহলে তুমি মোটামুটি এই একটা এতটুকু ধারণা রাখতে পারো যে ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাও আর কি। তো তোমাকে যে এখানে 100 নাম্বার টোটাল হইলো, এই যে এটা 60 নাম্বার, এখানে 40 নাম্বার, 100 নাম্বার না। এর পাশাপাশি তোমার জিপিএতে আছে 20 মার্ক। জিপিএর উপরে কত মার্ক? 20 মার্ক। জিপিএর উপরে আলাদা করে 20 মার্ক থাকে, বুঝছো? জিপিএর উপর আলাদা করে 20 মার্ক। মনে করো তুমি যদি এসএসসিতে প্লাস, এইচএসসিতে প্লাস, তাহলে তোমার 5 যোগ 5 কত হচ্ছে? 10 হচ্ছে না? এই 10টাকে আবার 2 দ্বিগুণ করবে। 2 দ্বিগুণ করলে তুমি 20 পাই যাবে, বুঝছো? এখন তোমাদের যদি কারো মনে করো 4 পয়েন্ট আছে, কত আছে? 4 পয়েন্ট, তাহলে তুমি 4 পাইছো এখানে, ওখানেও 4 পয়েন্ট আছে, তাহলে 4 আর 8 হয়েছে, 8 দুগুণে 16। তার মানে তুমি 20-এর মধ্যে পাবা কত? 20-এর মধ্যে পাবা 16। তো তোমাদের যারা জিপিএ বেশি আছে তারা একটু এদিকে একটু নাম্বার বেশি পাই যাবে, বুঝছো? তার মানে জিপিএর অনেক এখানে ভ্যালু আছে, বুঝছো? যাদের জিপিএ বেশি তারা একটু বেশি মার্ক পাবা। এই যে 120 হইলো টোটাল 120 হইলো, এই 120-এর মধ্যে কত পাইলে চান্স হবে না? 120-এর মধ্যে কত পাইলে চান্স হবে? তো দেখা যায় যে এক বছর এটা এক রকম হয়। মনে করো প্রশ্ন যদি জটিল হয় তাহলে অল্প মার্কস পেয়েও চান্স পেয়ে যায়, প্রশ্ন যদি সহজ হয় তাহলে অনেক বেশি মার্কস পেয়েও চান্স পায় না। কেন? কারণ প্রশ্ন যেহেতু সহজ হয়েছে, সবাই পারছে, ঠিক না? এরকম। তো এক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি 70 না 75 প্লাস যদি থাকে, মোটামুটি তুমি শিওর চান্স পাবা। মোটামুটি শিওর তুমি চান্স পাবা। বা 70, প্রশ্ন যদি বেশি জটিল হয় তাহলে তুমি 70 প্লাস পেলেও চান্স পাইতে পারো। এটা আমি মানবিকের জন্য বলতেছি। কার জন্য বলতেছি? মানবিকের জন্য বলতেছি, যে 75 প্লাস পাইলে মোটামুটি চান্স পাবা। এখন তোমাকে যদি ভালো সাবজেক্ট পাইতে হয়, মনে করো ভালো সাবজেক্ট বলতে একদম 500-এর মধ্যে যদি থাকতে চাও, 1000-এর মধ্যে থাকতে চাও, তার মানে তোমাকে অবশ্যই এখানে অবশ্যই কত মার্কস লাগবে তোমার? যেমন প্রায় 85 প্লাস যদি মার্কস তুমি রাখতে পারো, হ্যাঁ, তার মানে তুমি একটা ভালো সাবজেক্ট ইনশাল্লাহ পেয়ে যাবে। 85 প্লাস মার্কস যদি তোমার থাকে, কিংবা প্রশ্ন একটু জটিল হলে সেক্ষেত্রে 85 থেকে একটু কম হবে, মনে করো 80 প্লাস বা 82-83 এই রকমের ধরনের মার্কস তুমি পাইলে কী হবে? তোমার ভালো চান্স হবে, ঠিক আছে? তুমি একটা কথা মনে রাখবা, এখানে 0.25, তুমি যদি 80.25 পাইছো, হ্যাঁ, আর তোমার একটা ফ্রেন্ড পাইছে 80.50, তার মানে তুমি এটা মনে রাখো যে তুমি মোটামুটি আরও 200-300 জন ফিসে গেছো, বা 100-200 জন, হ্যাঁ, 100-200 জনের ফিসানো নামে গেছো শুধুমাত্র এই 0.25 মার্কের কারণে, 0.25-এর কারণে তুমি প্রায় আরও 100-200 জন
পিছনে নামে যাবে, কারণ এই মার্কসের মধ্যে আরও অনেকজন ঢুকে আছে, বুঝছো। এখানে একটা 0.25 অনেক ভ্যালু করে, অনেক মানে ডিফারেন্ট সৃষ্টি করে দেয়, বুঝছো, ডিফারেন্ট সৃষ্টি করে দেয়। এই জন্য তোমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে, সুন্দর করে প্রশ্ন দাগাইতে হবে, ভালো করে বুঝে বুঝে কাজগুলো করতে হবে, বুঝছো। এটা হচ্ছে মানবিকের কথা বলছি না। এখন বিজ্ঞান ব্যবসায়ের শাখার ক্ষেত্রে কী হয়, এইদিকে তো সবার ফোকাস থাকে না, ওরা তো সেই ইউনিট, ওরা ওদের ওই ইউনিট নিয়ে কাজ করে। এখন ওরা কী করে, ওরা এখানে দেখা যায় যে তুমি যদি এই যে আমি কত বললাম, যেখানে যদি মানবিকের জন্য মনে করো 75+ বলছি, মানবিকের জন্য যদি 75+ হয়, সেটা ওদের জন্য আরও অনেক কম নেমে আসে, মনে করো এই যে 70-এর মধ্যে চলে আসে, বা 67, 68, হ্যাঁ 66, মনে করো 69, এরকম মার্কসের মধ্যে আসলে তুমি চান্স পাই যাবা, এবং এখানে ভালো সাবজেক্টও পেয়ে যাবে। মনে করো তুমি যদি এখানে যদি মানবিক যদি 75 চান্স পায়, তুমি সেখানে 70 পাইলে ভালো সাবজেক্ট পাবা, ঠিক আছে। মনে করো 67, 68 পাইলে তুমি মোটামুটি চান্স তো পাবা। 70 যদি পাইতে পারো, 65 ধরো না, 65+ থাকলে তুমি মোটামুটি এখানে চান্স নিশ্চিত, ঠিক আছে। এখানে 65+ থাকলে তোমার মোটামুটি চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে যদি তুমি 70 মার্কস পাই যাও, 70+ মার্কস পাও, তুমি এই হয়ে যাবে। 65 আসলে একটু কম বলে ফেলতেছি, তবে প্রশ্ন জটিল হলে 65 হবে, নাহলে কিন্তু 65 হলে চান্সের সম্ভাবনা খুব বেশি থাকবে না। মোটামুটি 70+ এটা ঠিক আছে, 70+ এটা ঠিক আছে ব্যবসার জন্য। কিন্তু 75+ যদি এখানে পাইতে পারো, তাহলে তুমি এখানে যে অনেক বেশি মার্কস পাবা, বুঝছো। সি ইউনিটের জন্য 70+ পাইলে তুমি চান্স পাইতে পারো ইনশাল্লাহ। আর যদি একটু প্রশ্ন জটিল হয়, তাহলে 70 থেকে একটু কম পাইলে তুমি চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি 75+ পাই যেতে পারো, তাহলে তুমি খুব ভালো ভালো সাবজেক্ট পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। আর বিজ্ঞানের ইউনিটে দেখা যায় ওদের অবস্থাও সেম, ওরাও এই ঠিক ব্যবসায় যেরকম মার্কস পাইছে, 70+ যদি পাও মোটামুটি চান্স তুমি শিওর পাবা। আর প্রশ্ন জটিল হলে আরও কম মার্কস পাইও, 65+ পাইও চান্স পেতে পারো। এখানে আরও একটু ব্যবসা থেকে এটা আরও ইজি, ব্যবসায় যে নাম্বার দিয়ে চান্স পায়, ওরা তার থেকে কম নাম্বার দিয়েও চান্স পেতে পারে। কেন? কারণ ওদের সিট বেশি না, ওদের সিট বেশি 900টা+, এই জন্য ওরা যত মার্কস পায় এদের থেকে একটু কম পেয়েও কী করতে পারে জানো, এরা চান্স পাইতে পারে, এদের থেকে একটু কম মার্কস পেয়ে ওরা চান্স পাইতে পারে। আর একটু ভালো যদি মার্কস থাকে, একটু ভালো মার্কস থাকলে তুমি কি পাবা, ভালো ভালো সাবজেক্ট পেয়ে যাবা ইনশাল্লাহ, বুঝছো। একটু কম মার্কস থাকলে একটু ভালো ভালো সাবজেক্ট পেয়ে যাবা। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনের যে জিনিসগুলো। এখন তুমি এগুলোর জন্য কী কী পড়বা, বাংলা ইংরেজি জিকে না, বাংলা ইংরেজি জিকে। তো বাংলা ইংরেজি জিকের ক্ষেত্রে তুমি ইংরেজির জন্য কী বই পড়তে পারো, তোমার টেক্সট বুক ভালো করে খাই ফেলতে হবে একদম। টেক্সট বুক দুটোটা, বাংলার টেক্সট বুক, ইংরেজির টেক্সট বুক, একদম দৌড়ে দৌড়ে প্রত্যেকটা লাইন বুঝে 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 অর্থসহ মিনিং সহ বুঝে বুঝে দুইটা টেক্সট বুক ভালো করে পড়তে হবে। এরপরে গ্রামারের জন্য তুমি কোনো কোচিংয়ে পড়তে হলে কোচিংয়ের শিটগুলো ভালো করে পড়তে পারো, হ্যাঁ। আর ইংরেজি, আর যদি বই পড়ো তাহলে মাস্টার ইংলিশ গ্রামার যে বইটা আছে, মাস্টার ইংলিশ গ্রামার, এখানে অনেক বেশি প্র্যাকটিস দেওয়া আছে। মোটামুটি এগুলো করলে তোমার একটা ভালো হয়ে যায়, ভালো একটা প্রস্তুতি হয়ে যায়, অনেক বেশি প্র্যাকটিস থাকে। তো এখানে অন্য বইতে এতগুলো প্র্যাকটিস নাই, আর এখানে নাই যে এমন কোনো রুলস নাই, সবগুলো সুন্দরভাবে গুছানো আকারে সিরিয়ালে দেওয়া আছে, বুঝছো। বইটা পড়তে একটু বিরক্ত লাগতে পারে শুরুতে, কারণ হচ্ছে যে অনেক বড় বইটা, হ্যাঁ। কিন্তু তুমি যদি এটা চিন্তা করো যে আমি তো এত বড় বই শেষ করতে পারবো না, তুমি এভাবে চিন্তা না করো, তুমি এভাবে চিন্তা করো যে আজকে 20 পৃষ্ঠা, কালকে 20 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা, ঠিক আছে না। এগুলো তো বেশিরভাগ এমসিকিউ, একটা রুলস দিয়ে 2 পৃষ্ঠা খালি এমসিকিউ দিয়ে রাখছে, একটা রুলস দিয়ে 2 পৃষ্ঠা এমসিকিউ দিয়ে রাখছে। তো একটা রুলস রান্নার 2 পৃষ্ঠা এমসিকিউ শেষ করতে তোমার কতক্ষণ লাগতে পারে, 10 মিনিট। তো এইভাবে তুমি যখন করবা, বইটা যদি তুমি 2-3 বার একদম রিভাইজ করে ফেলতে পারো, হ্যাঁ, 2 মাসের মধ্যে একদিনে 20 পৃষ্ঠা করে ফেললে তোমার 2 মাসে বইটা রিভাইজ শেষ হয়ে যাবে। এরপর আরেক মাস খালি এটাকে 2-3 বার রিভাইজ করে ফেলো, হয়ে যাবে না, তখন তুমি এটার জন্য ভালো করতে পারবা, ঠিক আছে। এরপরে এই মাস্টার তো করতে পারো। এরপরে তোমার রিটার্নের জন্য আলাদা করে বই কেনার খুব একটা দরকার নাই। এই তোমাদের কোচিং টোচিংয়ে ভর্তি হলে ওখানে শিটের মধ্যে যে রিটার্নের অংশ থাকে, ওখানে তোমাদেরকে রিটার্ন প্র্যাকটিস করাবে, ক্লাস করাবে, ওগুলো তোমরা ভালো করে করলে রিটার্নের জন্য এনাফ। অনেকে রিটার্নের জন্য হিবিজিবি বইটা কিনে উল্টাপাল্টা কাজ কারবার করে, এত কিছুর দরকার নেই। এত কিছু আমি সাজেস্ট করি না, কারণ আমার কাছে মনে হয় না এটা ইফেক্টিভ, ঠিক আছে। তো এটা গেল না। এরপরে মুখস্থ অংশের জন্য মাস্টারের মধ্যে মুখস্থ অংশের জিনিসগুলো দেওয়া আছে, তবে কিছু কিছু জিনিস অনেক বেশি দেওয়া আছে, এত অতিরিক্ত দরকার না। মনে করো ভোকাবুলারি মাস্টার থেকে শিখা অনেক কঠিন হয়ে যাবে, তো এই ভোকাবুলারির জন্য কিন্তু গ্রুপ ভার্ব, অ্যানালজি, গ্রুপ ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো কিন্তু মাস্টার বই থেকে পড়তে পারলে তোমার উপকার হবে, কারণ কয়েকটা দিছে, সেটা নিয়ে অনেকগুলো প্র্যাকটিস দিয়ে দিছে। এগুলো যে জিনিসগুলো তুমি মাস্টারে দেখতেছো যে এটা মাস্টার থেকে পড়লে আমার উপকার বেশি হচ্ছে, তুমি ওই মুখস্থ আইটেমগুলো মাস্টার থেকে পড়ো। অন্যথায় অন্যগুলো তুমি এই যে সাইফুরস ভোকাবুলারি আছে না, সাইফুরস ভোকাবুলারি পড়তে পারো। এরপরে প্যানাসিয়া একটা বই আছে, প্যানাসিয়ার একটা ভোকাবুলারি বই আছে মুখস্থ অংশের, ওখানে মুখস্থ অংশের সবগুলো দেওয়া আছে, তুমি ওইটাও পড়তে পারো। এই দুইটা ভালো, হ্যাঁ। ভোকাবুলারি প্যানাসিয়া থেকে শিখতে পারলে ভালো, এখানে অনেক কম দেওয়া আছে ওগুলো থেকে। আবার সাইফুরস থেকে শিখতে পারলে মোটামুটি ভালো। দুইটাই একদম 19-20, যেটা ইচ্ছা তোমার ভালো লাগে বইটা উল্টে পাল্টে দেখবা, যেটা তোমার ভালো লাগে তুমি নিতে পারো, বুঝছো। সাইফুরসে শুধু ভোকাবুলারি মেবি, সাইফুরসটা তো ভোকাবুলারির জন্য, আর এখানে যে মুখস্থ আইটেম সবগুলো থাকে প্যানাসিয়াতে,
হ্যাঁ, এই জন্য। আর এটা হচ্ছে আবার বাংলাতে তুমি বাংলাতে কী পড়বা, টেক্সট বুক তো ভালো করে পড়ে ফেলবা, বাংলা গদ্য পদ্য যে বইটা তোমাদের ফার্স্ট পেপার বইটা আছে ওইটা। এছাড়া তোমরা যে বইটা পড়বা পড়তে পারো বাংলার জন্য অনেকগুলো বই আছে না, তো মনে করো অভিযাত্রী আছে, হ্যাঁ অভিযাত্রী, তারপরে কিংবদন্তি, কিংবদন্তি, ধ্রুব, না দেখো আমাকে কেউ স্পন্সর করে নাই, আমার জাস্ট যেগুলো আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে দেখলাম সাজেস্ট করে পড়ে আমি এটা পড়ছিলাম, আমার অনেক ফ্রেন্ড এটা পড়ছে, অনেক ফ্রেন্ড এটা পড়ছে, দেখছি সবার কাছে মোটামুটি এই 3টা বইয়ের আমি ভালো রিভিউ পাইছি। এটা হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার কিসের জন্য, ঢাকা ইউনিভার্সিটির জন্য না, যে কোনো ইউনিভার্সিটির জন্য বাংলার জন্য এগুলো হচ্ছে সেরা কিছু বই, ঠিক আছে, ভালো, তোমার যা ইচ্ছা যেটা খুশি নিতে পারো। এরপরে তুমি কি করতে পারো, এগুলোতে পড়ছো না, এগুলো পড়ার পরে তুমি বিরোচন অংশ শিখবে। বিরোচন অংশ কী আছে, মুখস্থ, যে এক কথায় প্রকাশ বললাম, বাগধারা বললাম, এইসব কথাবার্তা যেগুলো আছে এগুলা এই অভিযাত্রী সিরিজের একটা বই আছে, এটিএম মানে একটা নাম মুখস্থ, এটাকে সংক্ষেপে এটিএম দিয়ে বইটা বানাইছে ওরা। তা এটিএম বইটা নিতে পারো, ওইটাতে খুব সুন্দর করে গল্প আকারে, ছন্দ আকারে সুন্দর করে মুখস্থ আইটেমগুলো সহজে শিখার কিছু টেকনিক দিছে, মানে বাগধারা দিছে, বাগধারা নিচে গল্প দিয়ে দিছে, ছবি টবি যুক্ত করে, মানে একটু সুন্দর করে ডেকোরেট করার চেষ্টা করছে, ভালো লাগছে ওদের, মানে যথেষ্ট চেষ্টা করছে বইটা সাজানোর। এবং বিগত সালের সব প্রশ্নগুলো ওখানে দিয়ে দিছে এমসিকিউ আকারে, ওগুলো থেকেও বহু কমন চলে আসে অনেক জায়গায়। তো এটা এটিএমটা আমি সাজেস্ট করবো এখানে। আর এইগুলোর মধ্যে কীভাবে লিখছে আমার খুব একটা জানা না, আমি এগুলো ভালো করে দেখিনি, তবে আমার কাছে এটিএম ভালো লাগছে, আমি এই জন্য এটিএমটা তোমাকে বললাম, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার যে বিষয়গুলো। আর রিটার্নের জন্য তোমরা যে এইচএসসিতে যে জিনিসগুলো পড়ছিলে, এইচএসসি মনে করো একদম 2000 সালে কী এসেছিলো, ভাব সম্প্রসারণ কী এসেছিলো, ওগুলো সব ভালো করে শিখে ফেলার চেষ্টা করবা। হ্যাঁ, 2000 সালে সারাংশ কী, সারমর্ম কী এসেছিলো, ওগুলো ভালো করে শিখে ফেলার চেষ্টা করবো। ওগুলো রিপিট আসে, অনেক পুরানো, হ্যাঁ রিপিট আসে, কিন্তু তুমি বোর্ড কোশ্চেনে অ্যানালাইসিস করলে, ঢাকা ইউনিভার্সিটির রিটার্নের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখবা যে এগুলো রিপিট আসে। আর এগুলোর জন্য আলাদা করে কোনো জায়গায় সাজেশন খুঁজতে চাই না, যে ভাই আমাকে রিটার্নের সাজেশন দেন, সাজেশন খুঁজতে চাইও না, সাজেশন দেওয়া যায় যে এই গতবার এটা থেকে আসছে, এবার মনে হয় এটা থেকে আসতে পারে, এগুলো পরীক্ষার আগে মোটামুটি একটা সাজেশন ছোটোভাবে তৈরি করা যায়, সেটা আগে, সেটা ফর হিসাব। তো তুমি সাজেশনের উপর নির্ভর করলে তোমার চান্স আটকে যাবে, তোমাকে সব কিছু পড়তে হবে, এবং কিছু গুরুত্বপূর্ণ যেগুলো মনে হয় ওগুলোকে লাস্টে পরীক্ষার আগের দিন 2 দিন আগে ওগুলোকে একটু বেশি আয়ত্ত রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পাবা। তো এই ছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট নিয়ে যত কথাবার্তা, অনেক বড় হয়ে গেছে না ভিডিওটা। তো আমি আশা করবো তোমরা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাইছো। আর এর মধ্যে যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে একটু প্রশ্ন করিও, যে ভাই আমার এই জিনিসটা জানার নেই, আমার হয়তো অনেক কিছু, তোমাদের তো কী প্রশ্ন তো আমি জানি না, আমি তো বলতে পারতেছি না, তোমাদের কিছু জানার থাকলে আমাকে জানাবা, দেন আমি তোমাকে ওই বিষয়ের উপরে একটু সুন্দর করে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমরা যেন খুব শীঘ্রই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাও, তোমাদের জন্য আমি সেই দোয়া করবো। আর কেউ যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, ঠিক আছে, আমি হচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে যদি তোমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আসো, ঠিক আছে। তবে যাদের ঢাকা ইউনিভার্সিটি ফোকাস, তারা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির জন্য এই চিন্তাভাবনা করে ভালো করে পড়ালেখা করবা, ইনশাল্লাহ তোমরা চান্স পাবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।